নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আমরা চলে এসেছি শাকিন শাড়ি নাটকের। আমরা 36 থেকে 41 যে এপিসোড আছে সেই এপিসোডগুলো কিন্তু পরপর দেখছি। আজকে কিন্তু প্রায় দ্বিতীয় এপিসোড হতে চললো। আগের দিন তো আপনারা দেখেছেন একদম যে মন্ডল সাহেব কিন্তু মগা সর্দারকে ডেকে পাঠিয়েছে তার মেয়ে শ্যামলীর সাথে, শেফালির সাথে বিয়ে দেবে হচ্ছে গিয়ে আহ কি মান্নানের। তো এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আর একটা বড় ফ্যাসাদে পড়েছে, সেটি হচ্ছে গুরুদাসের কিন্তু মারাত্মক সমস্যা। এখন এই সমস্যা থেকে গুরুদাস কিভাবে নিরসন পায়, তো সেটাই এই সেটাই ভিডিওতে দেখার আমরা দেখব। বিষয়। আর আপনাদের কাছে তো রিকোয়েস্ট থাকেই প্রতিবার, তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন বন্ধুরা, সময় নষ্ট করবো না, দেখে নিই। আমারে ভাত দিয়ে বড় করিছে, সেই কাকা গাইজ আমি না খাওয়াই রাখিছি রে ছোট দিকে। থেকে বড় করেছে তাকে। এই পাপ কি আমাকে ছাড়বি ক? বউরে তো আসপর্দা দিয়ে করে মাথায় তুলে দিস, এখন আর কান্নাকাটি করে কি হবে? তোমার বউ কোন কারকার জমিতে রে মাই? রিগান যে কিন্তু হুকুম করলো আর একদম টাকা সত্যি বন্ধ কথা বারবারই বলে, বন্ধ করে স্পষ্ট দিলে। বক্তা। বিজ্ঞান সবসময় কি সকলকেই এমন সত্য হলো কথা গুরুদা? বলে। বাসন্তী বৌদিক তো আমার খারাপ মেয়ে মনে হয় নাই। উইয়ের সবই ভালো রে ভাই, খালি রাগ হলি আর মানুষ থাকে না। হ্যাঁ, তোমার বউ তো একেবারে রাগ হলেই মা কালী হয়ে যায়। তোমারও আক্কেল পছন্দ। ওর বউ করলো আর ভাত পানি স্পষ্ট বন্ধ বক্তা করে তো দিল। পছন্দ করে না ওকে। করছি তো, তা না হলে পরে সে বাপের বাড়ি চলে যাওয়ার লাগিছিল। যা তো, তুমি ঠেকালে কে? এই তোর যেমন কথা, তা ঘরের বউ চলে যাচ্ছে আর গুরুদা ঠেকাবি না? আমার মনে হচ্ছে কি গুরুদা বাসন্তী বৌদি রাগের মাথায় বলে ফেলাইছে, দুদিন যাবার দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস নে। না রে গুলা, ঠিক হবি নি, বেজাল তো অন্য জায়গায় বাজিছে। আমি কারো কবেরও পারতেছি নে, সবেরও পারতেছি নে। এই তোমার যে কবিশালা আছে, সে তার বুনরে বুঝাতে পারে না? আরে আসল বেজাল তো তাক নিয়েই রে জ্ঞান, আমার রয়েছে যত জ্বালা। আমি একটা বুদ্ধি দিতে পারি, তুমি নিলে কাজ হবে। তুমি কিছুদিনের জন্য বাড়ি ছেড়ে চলে যাও, দেখবা তোমার বউয়ের আসল শিক্ষা হয়ে গেছে। না রে জ্ঞান, তোরা তোর বৌদিক চিনিস নে, হিতে বিপরীত হয়ে যাবে নে, শেষে আমি বউ হারাবো, সংসারটাও যাবে নে। তাহলে আর ফ্যাস ফ্যাস করে কাঁদতিস কেন? যাও ফুল চন্দন নিয়ে বউরের সকাল বিকাল পুজো করো। ও বাবা, এ তো আবার এখানে এসে কবিতা লিখতে শুরু করে দিল। এই রে আবার একলা এটা- যে তোমার স্বামী ঘরে ফেরে নেই? এসব কি করছো কাকুলি? রাগের ঠেলে কি তোমার মাথাও খারাপ হয়ে গেল? জি না, আমার মাথা খারাপ হয়নি। তুমি তো রুইতনের বড় মতোই ঘর করতেছো। তোমার যন্ত্রণা কি তা কখনো একলা পাওয়া যায়? একা পাইলেও কি খুব একটা লাভ হতো? এমন ভাবে কথা কইছো যেন রুহিত আমার জন্যই তোমাকে বিয়া করতেছে না। হ্যাঁ, তোমার জন্যই তো আমার উপর থেকে তার মন উঠে গেছে। দিন রাতে তো কিসের কথা তার সাথে তোমার? হ্যাঁ, কিসের কথা? এতদিন তো মনে করতাম তোমার সুন্দরী বোন আমার রিতম তো পথের মনে হয় কাটা, কিন্তু চলে না, গেছে। এখন দেখতেছো তুমি আমার আসল সতীন। ভুল কইলে কাকলি। তোমাদের দুজনের মধ্যে যদি ভাব ভালোবাসা থাকে তাহলে কেউ তোমাদের পথের কাটা হইবার পারে না। কি করছো তুমি? কি কইবার চাও? রুইতনের সাথে আমার কোনো সম্পর্ক নাই? আমি রুইতনের ভালোবাসি না? তাও অস্বীকার করতেছি না। অনেক দোষ না দিয়ে মাথাটা ঠান্ডা করে চিন্তা করে দেখো, তুমি রুহিতনের জন্য আত্মহত্যা পর্যন্ত করবার চাও, তাও কি জন্য তোমাদের দুজনের মিলন হবি না? সব হচ্ছে তোমাদের জন্য। তোমরা এই গায়ে আসার আগে রুতন আমাকে কত ভালোবাসতো, আমার খন্ডেক নিয়ে ঘুরে বেড়াইতো। আর তোমরা এই গায়ে আসার পর থেকে সব কানে ভেজাল বাঁধিছে। এমনকি তোমার বোন নিবাবদের ভাত পানি পর্যন্ত বন্ধ করে দিছে। কি করছো কাকুলি? কি ডাকলো তোমার? কিটা আবার কবি নিজের চোখে দেখে আসলাম। রঞ্জু ভাই নিবাবদের ওখানে চাইল ডাইল নিয়ে গেল। আর যদি হরিদা বাইসে থাকতো তাহলে কি তোমার বোন এরকম করবার পারতো? আমার মনে হয় এরপরই বোধহয় এ হয়তো চলে যেতে পারে। রঞ্জুরে, তুই যে উপকারটুক করিস, কি কয়ে যে তোর ধন্যবাদ দেব? তুই আমার মারপেটের ভাইয়ের কাম করিস। সোনার লেকচার মারা লাগবি না। তুই কি মনে করিস হরিদাসের বউ চাওয়াল আর তার বাপের চারটা ভাত না দিলে ওই না আটকে থাকবো? কি করছিস তুই? আমি কি তাই সাইবার পারি? আমি পারিস না, কিন্তু কামটা তো ঠিকই করিস। তোর বৌদি কিরাম মানুষ, তুই তো জানিস না? জানি জানি, বৌদি কিরা মানুষ সেটাও জানি, আর তুই কেমন বউ বাউরা সেটা তো দেখলাম। তুই যদি আমার জায়গায় থাকতি রঞ্জু, তাহলে বুঝতু। বুঝি বুঝি, শোন, আর যাই করি অন্তত তোর মতো বউর কথা উঠা বসা করবো না। এই ন্যায় অন্যায় নাই রে, বউ কথাটা করলো আর তাই করা লাগবি। বিয়ে তো করতিছু, তখন দেখবো এরকম জোর গলার কথা কনে থাকে।
আমি হয়েছি শালা ঢেকির আসলা, সকলের লাত্তিগত আমার কপালে লেখা হয়ে গেছে। রঞ্জু, তোকে আমি এনে যে জন্য ডাইকে আনিছি, আমি তোরাতে কিছু করে টাকা দেবো না, তুই কাকার হাতে তুলে দিস। লাগবে না, তোর টাকাটা লাগবে না। এই আমি রঞ্জু যতদিন বাইসে আছি দেখি হরিদাসের সংসার চালাবার পারি কিনা। মন্ডল সাহেব, এই রে আবার আমি এখানে- আপনার এই কামটা না মাইনে নিতে পারতেছি না। হ্যাঁ ও কিন্তু ঠিক কথাই বলছে। একটা মেয়ের বিয়ে অন্য জায়গা ঠিক হয়ে গেছে, তারপরেও জানিয়ে শুনে সে জোর করিয়া আপনি মান্নানের সাথে বিয়ে দিবের করছেন। হোক আমার মান্নান খালাতো ভাই, তাই কি হয়েছে? তোরা তো এই বিয়ে হিংসা হচ্ছে কি জন্য জানি না মনে করেছিস কি? তোক না কওয়া হলে যে বিয়েটা খালি মুখে মুখে মিটানো হয়েছে, ইচ্ছার বেশি কিছু হয়নি। কিন্তু তুই এই কথাগুলি এমন ভাবে কথা করছিস যে মনে হচ্ছে যে মন্ডল সাহেব মানুষের বিয়ে করা বউ জোর করে তুলিয়ে নিয়ে আমার সাথে বিয়ে দিচ্ছে। খালাতো ভাই, বেশি কথা কইস নে, কথা কলই একটাই। তারা কি তোর সাথে মেয়ে বিয়ে দিতে রাজি হয়েছে? তা তো রাজি হয়নি, তুই তো এই কথাটা মানবো নাকি? এ হাল্লাম, তুই তো দেখি একেবারে বুঝদারের মতো কথা করছিস। 2 দিন ঢাকায় থাইকে একেবারে শিক্ষিত মানুষের মতো কথা করছিস। হ্যাঁ, আচ্ছা, মগা সত্তারের মেয়ের এমন কোন জজ ব্যারিস্টারের সাথে বিয়ে ঠিক হয়েছিল যে সেই বিয়ে ভেঙে দিয়ে মান্নানের কাছে দিয়ে আমি বিরাট ক্ষতি করেছি? কথা শিরানা মন্ডল সাহেব, মগা সর্দার যে এই বিয়ে তো অমত হয়েছিলি সেটাও তো একটু ভাবার দরকার আছে। কোনো কারণ ও তো ঠিকই থাকতে পারে। বলেছে তো, ও খারাপ কিছু তাছাড়া বলে। বিয়ে শাদীর এর ব্যাপার আগের কেসটা তো জোরাজুরি জানে, করা ওই ঠিক জোর করে হচ্ছে। দিয়েছিল, চলে গেছে তো। শোনেক, ওই ছোট লোকের বাচ্চারা প্রথমে সবকিছুতেই আমত করে। দেখলো না হুন্ডা খান নিয়ে কি করলো? তাই প্রথমে শক্ত কথা শুনে দিলাম যাতে কোনো নরসর না হয়, বুঝেছিস? তাছাড়া আমরা মুরব্বীর আদর আপ্যায়ন কি কম করেছি নাকি? নাকি কর মন্ডল সাহেব? মন্ডল সাহেব, আমি আপনার সব কথাটাই মানলাম, তবে যে মেয়েটার সাথে বিয়ে হবে তারও তো একটু মতামতের দরকার আছে নাকি? একদম মেয়ের খারাপ অমত কথা। হবি না রে গেদা। আমাকে মান্নান কি পাত্র হিসেবে খারাপ? লম্বায় কম না চেহারায় কম? হ্যাঁ, আসি ওই কি? গায়ের রং আর চুলে একটু টান পড়েছে, তা মোজ দিয়ে পুষিয়ে দিয়েছে। দেখতে কি সুন্দর দেখ। এইটাই তোর সহ্য হচ্ছে না মন্ডল সাহেব, এইটাই তোর হিংসে। আমি তোর চেয়ে দেখতে একটু ভালো সুদর্শন, হ্যাঁ, আমার যে সুন্দরী একটা মেয়ের সাথে বিয়ে হচ্ছে, এইটা ও আর কিছুতেই সহ্য করতে পারতেছে না। একবার কি হয়েছিল জানেন মন্ডল সাহেব? আমার হবু বধূ ওকে একবার হাতি করে ডাকিছিলে। ভাই, আমাক তো হাতি কইছিলি। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দিস। তুই সুদর্শন, দর্শনদারি, আমি আল্লাহর কাছে দোয়া করি তুই পরীর মতো বউলি সোনার সংসার কর। দেখছেন কিরম করে সাপতেছে? আমি সাপতেছি তো একদিন কথা কই ভাই, তোর আগের বউটাও কম সুন্দরী ছিল না, খালি এই কথাটা মনে রাখ। আর হচ্ছে কি? এইটা কোনো কথা হলো? হ্যাঁ, মন্ডল ডাইকে নিয়ে কয়া দিল তার হাইলের সাথে আমাকে মায়ের বিয়ে দাও, সাথে সাথে আমাকে রাজি হওয়া লাগবি। মন্ডল তো মনে করে আমরা একটা তালুকে বাস করি, সে যা কবি আমরা শুনতে বাধ্য। তুমি কি কইছিলে শেফালির সাথে রঞ্জুর বিয়ে ঠিক হয়ে আছে? রঞ্জুর কথা কই নাই, তবে বিয়ে যে ঠিক হয়ে আছে সে কথা কইছি। মন্ডল তো পাত্তাই দিবার চায় না, কয় বিয়ে তো হয়ে যায় নাই। তোমরা শেষ পর্যন্ত কি কই আইসাও জংশন? আরে আমার কি কথা কর ফাঁক দিছে নাকি? যা কর সেই কয়ে মিষ্টি মুষ্টি খাওয়ায় বিদায় করে দিল। ওই মন্নানেক দিয়ে সালাম মুক্তি বন্ধ করা চাইলো। আচ্ছা মগা, বিয়ের দিনও কি ঠিক করে দিছে মন্ডল? না, বিয়ের দিন ঠিক হয় নাই, তবে খুব তাড়াতাড়ি দিন ঠিক করে জানাই দিবি। কিন্তু মহা মুশকিল হলো দেখতেছি, এক ভেজাল না মিটতে আর একটা জুটতেছে, কি করা যায় এখন? করার কিছু নাই, আমার বুদ্ধি যদি শোনো, তাড়াতাড়ি রঞ্জুর সাথে শেফালির বিয়ে দিয়ে খবরটা মন্ডলে পাঠায় দাও। এত সোজা না, আমার মনে হয় না যে মন্ডল এত সহজে আমাকে ছেড়ে দিবি। সে যে আমার পিটিক তুলে নিয়ে যাবার হুমকি দিছে, সে কথা শোনো নাই? বিয়ে হয়ে গেলে তুলে নিয়ে যার কি করবি? এ তো রাম রাজত্ব হয়ে যায় না। ফল পাওয়ালের সাথে একটু পরামর্শ করলি কেমন হয়? করো, সকলে জানালে তো ভালোই হয়। মগা চলো, শরীরটা বড় ক্লান্ত লাগতেছে, ওঠো।
দুনিয়াটা ঘুরে নাই, আমি বলি ঘুরে চলে এসছে। না, ঘুরেছে মানুষ। কিন্তু আর পাত্তা দিচ্ছে না। কি ব্যাপার মন্ডল সাহেব, ফিরে আসলেন কে? আমার সাথে একটু চলে একটু না। কে কি হয়েছে? না কিছু হয় নাই। রওশন ঘরের দরজায় বসে আছে, ওর সামনে দিয়ে একলা একলা যাইতে মনটায় কেমন যেন সায় দিল না রে। তোক তো কইছি সওয়ালটার মতিগতি ভালো ঠিকতেছে না। সেদিন রাইতে ওক নিয়ে আমি একটা খারাপ স্বপ্নও দেখছি। কিন্তু অনেক ঘটনাই আছে, জানেন তো? আপনার তো একটা কথা কয় হয়নি। এই যে খালাতো ভাইয়ের মান্নানের বিয়ে সব ঢাকা পড়ে গেছে, রওশন তো তার সব সম্পত্তির হিসাব করে দিবির কয়েছে। সে ওই সম্পত্তি বিক্রি করে আপনার চাইতেও ভালো একদিন হুন্ডা কিনে আপনাকে দেয়া দিবি। এই কথাটা আবার আপনাকে আমার কবির কয়েছে। আয়। তুমি আমার অভিশাপ দিও কাকা, তুমি অভিশাপ দিও। কি কথা কইস গুরুদাস, তো আমি কিসের জন্য অভিশাপ দেব? আমি তো সবসময় আশীর্বাদ করি তোরা ভালো থাক, সুখে থাক। তুমি তো সব কিছুই জানো কাকা, আর তুমি আমার কয়ে দাও আমি কি করবো? আমি কি কব কহ, তোর বউ যা কয় তাই করে। আমার জন্য তো আমি চিন্তা করি নি, আমার সব চিন্তে ওই দুটো জীবন নিয়ে। মেয়েটার যদি কোনো গতি দেখে যেতে পারতাম তাহলে মরেও শান্তি হতো। ভাই বোন মিলে যা শুরু করেছে, মাঝখানতে আমি পড়েছি যাতা কলে। ভুল করছে ও তো পুরো ভাই কেনতে বিদায় করার জন্য, আর ভাই করছে যে সে নাকি বৌদি কেনতে উদ্ধার না করে যাবে না। কাকা, কাকা তুমি কি বিশ্বাস করো যে আমি তোমাকে বাদ বন্ধ করে দিবার পারি? বিশ্বাস অবিশ্বাসের তো কিছু নাই রে বাবা। তুই সারা জীবন আমাকে ভাত দিব এমন কোনো দাসখত তো তুই কার কাছে দিস নি গুরুদাস। অবাক করে কষ্ট কেন কাকা? কোন পরিস্থিতিতে আমি কামটা করেছিলাম সেটা তুমি শুনবা না? বাদ দে গুরুদাস, ওসব কথা তোলার দরকার নেই। তোর বউ যদি সন্তুষ্ট হয়ে থাকে তাহলেই ভালো। কাকা, কাকা আমি যদি গোপনে তোমার হাতে কিছু টাকা দিই তুমি না করে পারবে না। দরকার নাই রে বাপু, ভগবান তো চালায় নিচ্ছে। তোর বউ জানবার পারলে অশান্তি বেশি হবে। হাড়ি থেকে যখন আমরা বাদ হয়ে গেছি রে বাপু, তোরা আমাকে জন্য অত চিন্তা করা লাগবি না। মরার পর আমার কাঁধে করে শ্মশানে নিয়ে সৎকার করিস, তাহলেই হবে। আমার ছেলের কাঁধে সরে যাওয়ার ভাগ্য তো নাই। তোমরা সকলে মিলে আমাকে পর করে দিয়ে না কাকা। মন্ডল তো খুব বেশি বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। এই রে, তার মুখের উপর আপনি না করে দিয়ে আসলেন না কি জন্য? তখন দেখতাম মন্ডল কি করে। ডাক্তারি তুমি তো কিছুই বুঝতেছে না রে বাপুরে। মন্ডল তো আমাকে নানান ধরনের হুমকি দিয়ে কথা করছিল বিয়া না হলি বলে সে ওই রুতনের হন্ডার মতো ঘটনা ঘটাবি। মন্ডল কি বগের মূল্য পাইছে নাকি? রুইতনের ঘটনার সময় তো মলম নিয়ে যাবার চাইছিলাম, তখন যদি উচিত শিক্ষা দেওয়া চাইতো তাহলে পরে এরকম সাহস হতো না। সে লোক যখন আমাকে খবর দিছে তখনই আমার সন্দেহ হচ্ছিল, না জানি কোন ঝামেলা পাকায়। আরে ওর লোক তো ভালো না। ওই মান্নান তো আরো খারাপ। ওরা আমি সারি সুরি গায়ে পায়ে নেই, মাথায় আমি সুপারি রেখে সুপারি ভাঙবো।
মেলা হয়েছে আব্বা, এবার ওঠো তো, হাত মুখ দিয়ে এসো, আমি তোমার খাবার দিচ্ছি। বর্দি, আমার জন্যই তোমার এত সব সহ্য করা লাগতেছে। আমি না হয় এখান থেকে চলেই যাই। শীতের ঊর্ধ্বের পালা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কবি? না না, আমি তোমার জন্যই করছি। আমার জন্যই তোমার এত অপমান সহ্য করা লাগতেছে। তো বন্ধুরা, সত্যি কথা বলতে আজকের যে এপিসোডটা মানে সত্যি দুঃখজনক। দেখলেন যেভাবে মানে গুরুদাস পড়েছে একটা বিপদে, তার কাকা কিন্তু তাকে বড় করেছে ছোটর থেকে। এবং যেটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শাকিন শাড়িশুড়ি গ্রামে কিন্তু একটা কালো মেঘের ঘনঘটা ঘনঘটা আসছে, মানে চারিদিক থেকে একটা বিভিন্ন প্রবলেম কিন্তু তাদেরকে ঘিরে ধরেছে। এখন তারা এই প্রবলেম থেকে কিভাবে উদ্ধার হয়, কিভাবে সমস্ত সমস্যা মেটে, সেটাই কিন্তু আগামী এপিসোডগুলোতে আমরা দেখব। তাই আমাদের সাথে থাকুন, পরবর্তী এপিসোডগুলো দেখার জন্য তৈরি থাকুন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আপনাদের সাথে কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।